শাহবাজের হুঙ্কার দেয়া কথায় পুরো মহল স্তব্ধ হয়ে যায়। কেউ তার দিকে সরাসরি তাকানোরও সাহস করে না। সকলের মতো সাহেলা বানুরও একই দশা। শাহবাজ ক্রোধ দমন করে মহল ছেড়ে বেরিয়ে যায়। তার ভারী পায়ের আওয়াজ মিলিয়ে যেতে কক্ষ নিস্তব্ধতার গহ্বরে হারিয়ে যায়, যেন পুরো পরিবেশ শীতল হয়ে এক নিঃশ্বাসে থমকে দাঁড়িয়েছে। ভেতরে শুধু শোনা যায় দম নেওয়ার ভীত সতস্র আওয়াজ। কিছুক্ষণ পর কক্ষের ভারী দরজা খোলার শব্দে জবার অন্তরাত্মা কেঁপে ওঠে। আলেয়া বানু তার স্বাভাবিক ধীর অথচ ধীর পদক্ষেপে ভেতরে প্রবেশ করেন। হাতে একটা খাবারের প্লেট। জবার না খেয়ে থাকার খবর পেয়ে তার বিবেক অনুতাপের ভারে নত হয়েছে, আর তাই তিনি নিজেই খাবার নিয়ে এসেছেন। জবাকে কোনায় গুটিয়ে নির্ভীক কাঠামোর মতো দাঁড়িয়ে থাকতে দেখে তিনি কাছে গিয়ে কড়া অথচ স্নেহমাখা কণ্ঠে বলেন, তুমি এখানে এমনভাবে দাঁড়িয়ে আছো কেন? আলেয়া বানুর কণ্ঠে প্রশ্ন জাগলেও জবা নিশ্চুপ, যেন ভয়ে আরো সংকোচের ভারে তার কণ্ঠ রুদ্ধ হয়ে আছে। আলেয়া বানু নিজে তার হাত ধরে স্নেহের সাথে পালঙ্কে বসিয়ে দেন। খাবারের প্লেটটা সামনে রেখে মৃদু অথচ ধীর সুরে বলেন, খেয়ে নাও, আর কখনো না খেয়ে থাকবে না। মনে রেখো, তুমি এ বাড়ির বড় বউ হওয়ার সাথে সাথে জমিদার গিন্নিও। তাই এখন থেকেই নিজের অধিকার বুঝে নিতে শেখো। জবা প্লেটের দিকে তাকিয়ে থাকে। না খেয়ে থাকার কষ্টে তার ক্ষুধা চরমে পৌঁছেছে, কিন্তু যখন প্লেট ধরার চেষ্টা করে হাতে প্রচণ্ড ব্যথায় তীক্ষ্ণ স্রোত তার শরীর বেয়ে যায়। আঙুলের লাল ফোলা দাগগুলো তাকে যন্ত্রণা আর ক্লান্তির বেড়াজালে জড়িয়ে রাখে। ব্যথা চেপে কিছু না বলে সে প্লেট থেকে হাত সরিয়ে নেয়। আলিয়া বানুর গভীর দৃষ্টিতে সবকিছুই ধরা পড়ে। তার চোখে তখন মায়ের মতো কোমল মমতার ছায়া। তিনি কোনো কথা না বলে নিজেই প্লেট হাতে তুলে জবাকে খাইয়ে দিতে থাকেন। প্রথম গ্রাস মুখে তোলার সঙ্গে সঙ্গে জবার চোখে কোণে জমে থাকা জল ছুপড়ে পড়ে। এই স্পর্শ স্নেহ তাকে তার মায়ের কথা মনে করিয়ে দেয়। জবা কান্না চেপে রাখতে চায়, কিন্তু জল গাল বেয়ে ঝরে পড়ে। আলিয়া বানু তীক্ষ্ণ অথচ স্নেহময় কণ্ঠেই বলে ওঠেন, কান্না না করে তাড়াতাড়ি খেয়ে নাও। তোমাকে খাওয়ানো ছাড়াও আমার অনেক কাজ আছে। জবা কিছুই বলে না। তার দৃষ্টি স্থির হয়ে থাকে আলিয়া বানুর মুখের দিকে, যেন সে তার মায়ের পরিচিত স্নেহমাখা ধমক শুনছে। সবশেষে খাবার খাইয়ে দিয়ে আলিয়া বানু প্লেট হাতে দরজার দিকে এগিয়ে যেতে যেতে থেমে বলেন, হে দুনিয়া বড় নির্মম মেয়ে, আর এই জমিদার বাড়ি হলো এক ভয়ঙ্কর রঙ্গমঞ্চ। যদি তুমি নরম হয়ে থাকো, তবে তোমার চারপাশের সবাই তোমার পদদলিত করবে। শক্ত হও। কথাগুলো বলে আলিয়া বানু কক্ষ ত্যাগ করেন। আর জবা অবুঝ পদাচরণের পানে। গোধূলির আবেশ ধীরে ধীরে মিলিয়ে গেছে। দূরাকাশে সন্ধ্যের লালচে আভা মিশে অদৃশ্য হয়ে গেছে রাতের অন্ধকার। ধরণী জুড়ে নেমে এসেছে গভীর নীরবতা। মাঝে মাঝে কোনো পাখির ক্ষীণ ডাক, আর দূরে কোথাও শেয়ালের হুক্কা হুয়া ডাক ছাড়া চারপাশে যেন প্রাণের কোনো অস্তিত্বই নেই। জুনায়েদ মহলের প্রশস্ত বারান্দায় উদ্ভ্রান্তের মতো পায়চারি করছে। তার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। আজ সারাদিন ধরে একবারের জন্য রুকাইয়ার দেখা পায়নি সে। সকালে তাকে শেষবার দেখা গেলেও তারপর থেকে রুকাইয়া যেন এক অদৃশ্য দেয়ালের আড়ালে সরে গেছে। জুনায়েদ নিজের অস্থির মনেই বলে ওঠে, আমার থেকে পালাতে চাও রুকাইয়া? ওহ, আমি তো সেটা হতে দেব না। এক অদম্য আকাঙ্ক্ষায় তাড়িত হয়ে সে নিজ কক্ষ থেকে বেরিয়ে কারো উপস্থিতি বা দৃষ্টি উপেক্ষা করেই রুকাইয়ার কক্ষের সামনে এসে দাঁড়ায়। দ্বিধা না করে দরজায় কড়া নাড়তে ভেতর থেকে দরজা খুলে যায়। রুকাইয়ের মুখ ভেসে ওঠে সামনে, তবে জুনায়েদকে দেখে রুকাইয়ের চোখে ভয়ের আভা। সে দ্রুতই দরজা বন্ধ করতে উদ্যত হয়, কিন্তু তার আগেই জুনায়েদ দরজা ঠেলে কক্ষে প্রবেশ করে। রুকাইয়া প্রতিবাদ করতে চিৎকার দিয়ে ওঠার চেষ্টা করতেই মুহূর্তের ভেতরে জুনায়েদ তার কোমর শক্ত বাহুবন্ধনে জড়িয়ে ধরে আর মুখ চেপে বলে ওঠে, কি ভাবছো তুমি চাইলেই আমার থেকে দূরে থাকতে পারবে? রুকাইয়া ছটফট করতে থাকে জুনায়েদের বাহুবন্ধন থেকে নিজেকে ছুটাতে, কিন্তু কোনো মতেই সে সফল হয় না। ফলশ্রুতিতে ক্লান্ত হয়ে শান্ত হয়ে যায় সে। তখনই জুনায়েদ তার মুখ থেকে নিজের হাত সরিয়ে রুকাইয়ের এলোমেলো হয়ে যাওয়া কেশগুচ্ছ সন্তর্পণে কর্ণের গোড়ায় গুজে দিতে দিতে বলে ওঠে, কেন জ্বালাচ্ছিস আমায়? আর কত অপেক্ষা করাবি আমায়? একবার এই নয়নের পানে চেয়ে দেখ, সেখানে তোর জন্য আকাশ পরিমাণ ভালোবাসা লুকায়িত আছে।
কথাগুলো বলেই জুনায়েদ নিজের কপাল রুকাইয়ের কপালের সহিত ঠেকায়। রুকাইয়ের এহেন স্পর্শে কেঁপে ওঠে। সরে যেতে চাইতেই জুনায়েদ ফিসফিস করে বলে ওঠে, মেরে ফেলতে চাস আমায়? তবে মেরে ফেল। উফ, টুকুও করবো না। শুধু এভাবে আমার থেকে লুকাস না দয়া করে। কিছুক্ষণ থেমে ফের জুনায়েদ বলে ওঠে, তুই তো এমন ছিলি না, তবে এখন কেন উপেক্ষা করছিস আমায়? জুনায়েদের প্রশ্নে রুকাইয়া কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, ভাইজান হয়ে থাকুন, তবে ওয়াদা করছি নিজেকে লুকিয়ে আর রাখবো না। রুকাইয়ার কথায় মুহূর্তেই জুনায়েদের মুখ কঠিন হয়ে ওঠে। ক্রোধ এবং হতাশায় সে তার নিজেকে দূরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তার কণ্ঠ এবার গভীর এবং তীব্র হয়ে বলে ওঠে, ভাইজান, যাকে নিজের অর্ধাঙ্গিনীর স্থান দিয়েছে তার ভাইজান কি করে হই? কথাগুলো বলেই জুনায়েদ কক্ষ থেকে তপ্ত ক্রোধের পদচারণায় বেরিয়ে যায়। তার ভারী পদক্ষেপের শব্দ মিলিয়ে যেতেই রুকাইয়া অসহায়ভাবে পালঙ্কে ধপ করে বসে পড়ে। তার দৃষ্টি সীমানা আটকে থাকে দরজার দিকে, যেখানে কিছুক্ষণ আগেও জুনায়েদ দাঁড়িয়েছিল। রুকাইয়া নিজের ব্যথাতুর আপন মনে ফিসফিসিয়ে বলে ওঠে, জুনায়েদ ভাইজান, আমি জানি না পাওয়ার বেদনা কতটা ভয়ঙ্কর, কারণ সেই একই অনলে ধুকে ধুকে পড়ছি আমি, যার স্থান নিজের সর্বস্ব জুড়ে ছিল। তাকে কি করে ভুলে যাই এত সহজে? কি করে আপন করি আপনাকে? জানেন তো, দুনিয়াটা বড়ই অদ্ভুত। আমরা যাকে পাই তাকে চাই না, অথচ যাকে চাই তাকে পাই না। সময় বয়ে যায়। জমিদার মহলের প্রতিটি কোণে যেন রাতের নিস্তব্ধতা ক্রমশ গাঢ় হয়ে আসে। সমস্ত প্রাণী গভীর ঘুমে নিমজ্জিত। ব্যতিক্রম ঘটেনি জবার ক্ষেত্রে। সে জানে নিজ স্বামীর অনুপস্থিতিতে তার জন্য অপেক্ষা করা একজন আদর্শবান স্ত্রীর কর্তব্য। কিন্তু কি করবে সে? সে যে রক্তমাংসে করা এক অবলা নারী। নিদ্রাদের সাথে যুদ্ধ করার অত জোর কি তার আছে? তাই তো তাদের সাথে পরাজিত স্বীকার করে পাড়ি জমিয়েছে তাদের রাজ্যে। ধরণী ডুবে গেছে ঘন কালো অন্ধকারে। পূর্ণিমার আলো আকাশে ছড়িয়ে থাকলেও গভীর অরণ্যের গাছপালার ঘন ছায়া সে আলো রেখা ছিন্ন করে ফেলেছে। রাতের নীরবতা এতটাই গভীর যে মনে হয় প্রকৃতি নিজেই শ্বাসরুদ্ধ অবস্থায় দাঁড়িয়ে আছে। হঠাৎই সেই থমথমে পরিবেশ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে আসে এক বিভীষিকাময় দৃশ্য। মাটিতে পড়ে আছে অবচেতন এক মেয়ে। তার শরীর মাটি ধুলো আর শুকিয়ে যাওয়া রক্তে মলিন। তার পাশেই পড়ে আছে একটা রক্তমাখা ঘুঙুর। চারপাশে এক অদ্ভুত শীতলতা, যা মরণতুল্য ভয়ের অনুভূতি ছড়িয়ে দিচ্ছে। আর সেই ঘুঙুরটি তুলে নিয়ে পায়ে বাঁধে এক অদ্ভুত ছায়ামূর্তি। তার চুল এলোমেলো, চোখে পৈশাচিক উন্মাদনার ছাপ। তলোয়ার হাতে সে নাচতে শুরু করেছে, যেন মৃত্যুর সুরে বাঁধা এক পৈশাচিক নৃত্য। তার প্রতিটি পদক্ষেপে ঘুঙুরের আওয়াজ ছড়িয়ে পড়ছে। মাটি ফুঁড়ে যেন দহনময় আগুন জ্বলে উঠছে। তার বিকৃত হাসি অন্ধকারকে আরো গাঢ় করে তোলে, আর চারপাশে জেগে ওঠে এক অতিপ্রাকৃত কোলাহল। গাছে ঝুলে থাকা শুকনো পাতাগুলো অস্বাভাবিকভাবে কাঁপছে। ঝিঝি পোকার একটানা ডাক বদলে গেছে মানুষের করুণ আর্তনাদে। দূরে কোনো এক অচেনা প্রাণীর গর্জন, যা বন্যা নয় বরং অন্য জগতের দানবিক কোনো আওয়াজ। অচেতন মেয়েটি ধীরে ধীরে জ্ঞান ফিরে পায়। প্রথমে অস্পষ্ট দেখতে পেলেও তলোয়ার হাতে নাচতে থাকা সেই ছায়ামূর্তির বীভৎস রূপ স্পষ্ট হতেই শুরু করে তার নিভু নিভু আখিদয়ে। আতঙ্কে তার শরীর থরথর করে কাঁপতে থাকে। জড়সড় হয়ে কন্ধনরত কণ্ঠে সে হাত জোর করে ফিসফিসিয়ে বলে, আমারে ছাইরে দেন, আমি কিছু করি নাই, দয়া করেন। কিন্তু সেই রহস্যময় ছায়ামূর্তি থামে না। তার নাচ আরো তীব্র হয়ে ওঠে। ঘুঙের আওয়াজ যেন ধ্বংসের ঘণ্টাধ্বনি হয়ে প্রতিধ্বনি হয়। হঠাৎই সে নাচ থামিয়ে মেয়েটার সামনে দাঁড়ায়, তলোয়ারের ধার নামিয়ে আনে তার মুখের কাছে। ছায়ামূর্তি তার বিকৃত মুখ নিয়ে মেয়েটার কান বরাবর এসে ফিসফিসিয়ে বলে, তোর জায়গাতে আমি অশরীরে কাব্য, তোর আরতি ভাঙে মৃত রাতে বিভ্রান্ত স্বপ্ন, তুই কান্নার জাগাস পিশাচের উল্লাস, তোর প্রাণের প্রদীপে জ্বালিন নরকের আবাস। মেয়েটা ভয়ে জড়সড় হয়ে পড়ে। তার কণ্ঠ শুকিয়ে আসে, চোখ দিয়ে নীরবে পানি গড়াতে থাকে। আর সেই গভীর অরণ্য নিস্তব্ধ রাতের সাক্ষী হয়ে চেয়ে থাকে দুই আত্মার ধ্বংসের খেলায়।